স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মহসিন, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় জাহাজ নির্মাণ শিল্প। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। থ্যাংক ইউ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্প জাহাজ নির্মাণ। উদ্যোক্তাদের মতে আগামী 5 বছরের মধ্যে জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের রপ্তানি আয় বছরে $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। সরকারের সহায়তা পেলে সম্ভাবনাময় এই শিল্প খাতের রপ্তানি আয় পর্যায়ক্রমে $20 বিলিয়ন উন্নীত করাও সম্ভব। এর জন্য জাহাজ রপ্তানির ক্ষেত্রে অন্তত 10% নগদ প্রণোদনা সুবিধা চাইলেন উদ্যোক্তারা। আমি সকল জাহাজ নির্মাণ উদ্যোক্তা এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আমাদের ন্যূনতম 10% প্রণোদনা দেয়া হোক। এই শিল্প বিকাশের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। তবে এই শিল্পের জন্য অনেক বেশি পুঁজির প্রয়োজন বলেন বাণিজ্য মন্ত্রী। পাশাপাশি কারিগরি দক্ষতা সহ নানামুখী সমস্যার কারণে বাংলাদেশ তার অবস্থান ধরে রাখতে পারছে না বলেও জানান তিনি। একটা হলো যে এটা খুব হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, আর 2 নম্বর হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতে পারেনি আমাদের দেশে। আর সঙ্গে সঙ্গে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হয়েছে শিপ বিল্ডিং এর জন্য বিশালভাবে টেকনোলজি বিরাটভাবে ব্যবহার করা আমি কোরিয়াতে গিয়ে দেখেছি। তাদের এক একটা জাহাজ পার্ট বাই পার্ট তৈরি হচ্ছে, ঝট করে লাগিয়ে দিচ্ছে, বিশাল সব ক্রেন দিয়ে ওয়েল্ডিং সব মেশিনে হচ্ছে, অটোমেটিকই হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে আর কি। এগুলো জিনিস আমরা তাল দিয়ে তাদের সঙ্গে সমান তালে চলতে পারিনি, জন্য আমরা আস্তে আস্তে হারিয়ে গেছি, কম্পিটিশনে চলতে পারিনি। এখন আবার যারা এসছে, বিশ্বে প্রায় $300 বিলিয়ন জাহাজ রপ্তানির বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিবে বলেও জানান তিনি। অনেক ধরনের মেশিন থাকবে, মিলিং মেশিন থাকবে। নাজমা মনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জানাব সাইফুল ইসলাম আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা প্রতিবেদন দেখছিলাম যে এই শিল্পের জন্য আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা সরকারের কাছ থেকে 10% নগদ সহায়তা চাচ্ছেন, যেটা এই মুহূর্তে আছে 5%। কেন এই সহায়তা দরকার আপনার সরকারের কাছ থেকে? দেখুন, বাংলাদেশে যে জাহাজ শিল্পটি এসছে, যে ইট ইজ এ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ অ্যাজ ওয়েল এজ লেবার ইন্টেন্সিভ। আমাদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যে আমাদের কম্পিটিটিভ ওয়ার্কফোর্স রয়ে গেছে, কিন্তু আমরা আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি। বিকজ আমাদের যে দক্ষ যে শ্রমিক রয়েছে সেটার মধ্যে আমাদের প্রোডাক্টিভিটি সেরকমভাবে পাচ্ছি না। এট দ্য সেম টাইম আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, দ্যাট মিনস কস্ট অফ ফান্ড ইজ কোয়াইট হাই। তারপরে রিসেন্টলি যে শুরু হয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল যে একটা টার্মোল যাচ্ছে, বিশ্ব মন্দা যাচ্ছে, পার্টিকুলারলি বাংলাদেশ থেকে যে জাহাজগুলি এক্সপোর্ট হয় সেগুলি ইউরোপে যায়। ইউরোপ ইজ ফেসিং এ ট্রেমেন্ডাস প্রবলেম। এ করে আমরা আমাদের কম্পিটিটিভনেস আরও হারিয়ে ফেলছি, আমাদের কস্ট অফ ডুইং ফান্ড যেটা রয়ে গেছে বিজনেসের জন্য। সেটার জন্য আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট যদি একটা পলিসি সাপোর্ট দিতে পারে, এটা ইন দ্য ফর্ম অফ ইনসেন্টিভ হতে পারে, আরও হতে পারে যে আমাদেরকে যদি লোয়ার ইন্টারেস্ট রেটে, যেটা সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রেটে যদি আমাদেরকে ঋণ দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় যে আমরা আমাদের কম্পিটিটিভনেসটা ধরে রাখতে পারবো। সেজন্য আমরা চাচ্ছি যে পলিসি সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। আপনি বলছিলেন যে শ্রমিকদের প্রোডাক্টিভিটিটা কম, যেটা সেক্ষেত্রে আসলে যে একটা ভালো ইন্ডাস্ট্রি করতে হলে সেখানে দক্ষ জনবল দরকার সে ইন্ডাস্ট্রিতে। তো আমাদের এখানে কি দক্ষ জনবলের অভাব এই ইন্ডাস্ট্রিতে? আমাদের এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা তো ইট ইজ এ ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, জাস্ট আমরা শুরু করেছি। আমরা আমাদের ইন হাউস ট্রেনিং প্রোগ্রাম করেছি, গভর্নমেন্টের থেকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছি। বাইরে যে আমাদের দক্ষ লোকবল ছিল, পার্টিকুলারলি সিঙ্গাপুরে, কোরিয়াতে, ওখান থেকেও বেশ কিছু আমাদের দক্ষ লোকবল যে শ্রমিক রয়েছেন তারা চলে এসছে। রিসেন্টলি আমরা যে একটা প্রবলেমে পড়েছি, যে আপনি দেখেন যে ইন্ডিয়াতে আইটি ইন্ডাস্ট্রিটা কিভাবে এত ভালো করলো, তারা নিজেরা ডেভেলপ করেছে, এজ ওয়েল এজ তাদের যে এক্সপার্ট যারা বাইরে ছিল তারা চলে এসছে। তারপরে আবার ইন্ডিয়াতে আপনার যে দক্ষ লোকবলও কিন্তু এখন বাইরে যেতে পারে না। আমাদের এখানে যে আমরা ইন হাউস ট্রেনিং এর প্রোগ্রামের মাধ্যমে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলির মাধ্যমে যে লোকবল আমরা গড়ে নিচ্ছি, তারা যখন আবার স্কিল হয়ে যাচ্ছে, আনফরচুনেটলি আবার একটু ব্রেন ড্রেনেজ হয়ে যাচ্ছে। এতে করে মনে করে যে একটা গভর্নমেন্টের একটা পলিসি সাপোর্ট যদি থাকে, যেরকম বাংলাদেশ থেকে কিন্তু একসময় ডাক্তার ইঞ্জিনিয়ার যেতে পারতো না, যখন আমরা সেই প্রয়োজনীয় বা ডাক্তার ইঞ্জিনিয়ার যখন আমাদের দেশে এখন চলে এসছে, তখন একটা ফ্রি মুভমেন্ট হয়ে গেছে।
আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আমরা এখন টেকনিক্যাল নো হাও আমরা ডেভেলপ করছি, লোকবলও আমরা সেভাবে করে নিচ্ছি, কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে আবার এটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। সে ব্যাপারে একটা পলিসি দরকার আছে। আমরা যেটা হয় যে আমরা প্রায় যেটা শুনছি যে শিপ বিল্ডিং এর এই মুহূর্তে বিশ্ব বাজার হচ্ছে $300 বিলিয়ন। তো সবকিছুতেই আমরা রপ্তানির কথা চিন্তা করছি, কিন্তু অভ্যন্তরীণ বাজার যদি আসলে বড় না হয় তাহলে রপ্তানি বাজারেও আসলে কম্পিটিটর সহজে গড়ে তোলা যায় না বা যাবে না। সেক্ষেত্রে দেশীয় শিল্পে আমরা যদি এই জাহাজ লাগে, সেক্ষেত্রে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে সহায়তা করতে পারে? না, যে কোনো কিছুই যদি আপনি এক্সপোর্টের কথা ধরেন, সেটার মধ্যে মেনলি দেখা যে লোকাল মার্কেটের সাইজ। আমাদের কিন্তু ইনল্যান্ড ওয়াটারওয়েজে যে জাহাজগুলি লাগছে এটার সাইজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। পার্টিকুলারলি আমাদের যে এখন যে কন্টেনার মুভমেন্টগুলি হচ্ছে ফ্রম ঢাকা টু চিটাগং, আলটিমেটলি কিন্তু এই বছর খানেকের মধ্যে কিন্তু এই কন্টেনার মুভমেন্টগুলি হবে। আমাদের আপনি জানেন যে পানগাঁও আমাদের ইনল্যান্ড কন্টেনার ডিপো হয়ে গেছে। সেই পানগাঁও ইনল্যান্ড কন্টেনার ডিপো যখন চলে যাবে তখন আমাদের কন্টেনার ভেসেলগুলি লাগবে। প্রায় 150টা আপনার কন্টেনার ভেসেল লাগবে ফ্রম চিটাগং টু ঢাকা। আমাদের এখন প্রায় 1.5 মিলিয়ন কন্টেনার থাকে, এর প্রায় 90%ই আপনার ঢাকাতে আসছে, ঢাকাতে যাচ্ছে। এগুলি কন্টেনার ভেসেলগুলি লাগছে। তারপরে আমাদের যে পাওয়ার জেনারেশন হচ্ছে, পাওয়ার জেনারেশনগুলির জন্য তো আপনার প্রচুর আপনার ইয়ে লাগে, ফুয়েল লাগে, এটার জন্য ট্যাঙ্কার লাগছে, তাই না? তারপরে ইনল্যান্ড ওয়াটারওয়েজের রিসেন্টলি গভর্নমেন্ট যে একটা প্রোগ্রাম নিয়েছে, ড্রেজিং প্রোগ্রাম নিয়েছে, এতে করে আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজের কিন্তু আমাদের এটার লেন্থও বেড়ে গেছে। তো লোকজন এখন কমিউট করছে থ্রু ইনল্যান্ড ওয়াটারওয়েজ, সেখানে প্যাসেঞ্জার ভেসেলগুলি লাগছে। এখন কথা হয়ে গেল যে এখন যদি আমাদের যে ইনল্যান্ড ভেসেলগুলি যেগুলি হবে, এগুলি রেগুলেটিং বডিগুলি কি তারা কি আর দে মানে স্ট্রং এনাফ টু কন্ট্রোল ইট? এবং আমাদের যদি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটির আন্ডারে যদি আমরা ইনল্যান্ড ভেসেলগুলি তৈরি করি, আমরা যেরকম এক্সপোর্ট করে যেরকম ফরেন কারেন্সি আর্ন করছি, ইম্পোর্ট সাবস্টিটিউট হিসাবে বাংলাদেশ কিন্তু প্রচুর ফরেন কারেন্সি সেভ করতে পারে থ্রু দিস শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। এখন আমরা দেশের অভ্যন্তরে যেসব যান চলাচল দেখছি সবই বিদেশ থেকে আনা হচ্ছে না? এখন তো আমি বলবো যে আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজের আজ থেকে যদি আপনি প্রায় 15 বছর আগে দেখেন, আমাদের 100%ই ছিল, পার্টিকুলারলি আই এম টকিং অ্যাবাউট দ্য ট্যাঙ্কার্স, এগুলি বাইরের থেকে পার্টিকুলারলি জাপান থেকে আনা হতো। এখন কিন্তু আর এই ট্যাঙ্কার বাইরের থেকে আনা হচ্ছে না, যদিও মানে কিছু সাবস্ট্যান্ডার্ড ভেসেল আসছে। সেটা নিয়ে আমাদের শিপ বিল্ডার অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছি যে আমাদের দেখবেন যে আমাদের ক্যাজুয়ালিটিস অনেক বেড়ে গেছে। বাংলাদেশ বিং এ সিগনেটারি এ মেম্বার অফ ওয়ার্ল্ড ম্যারিটাইম অর্গানাইজেশন, আমরা আমাদের এখন সি স্ট্যাটাস থেকে বি স্ট্যাটাসে চলে আসছি। তো আমরা সেফটি অফ লাইফ এট সি, এবং আমরা যদি সেটা ঠিক মতো আমরা এটাকে অ্যাড্রেস করি, রেগুলেটিং বডিগুলি যদি আস্তে আস্তে করে ক্লাসিফিকেশন সোসাইটির দিকে চলে যায়, তো বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি হবে যেগুলো নাকি ইনল্যান্ড ওয়াটারওয়েজে চলতে পারবে। আরেকটা জানতে হচ্ছে, আমরা যে বাইরের জন্য যে জাহাজগুলো রপ্তানি করে থাকি, যে অর্ডারটার জন্য যে কাজগুলো করে থাকি, ঠিক কি কি ধরনের জাহাজ আমরা তৈরি করছি এই দেশে? আমরা বাইরের জন্য ট্রাক তৈরি করছি, প্যাসেঞ্জার ফেরি তৈরি করছি। যেরকম আমাদের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, উই হ্যাভ বিল্ড দ্য লার্জেস্ট শিপ ইন বাংলাদেশ, আই থিংক 5200 টনার মাল্টিপারপাস কন্টেনার ভেসেল, এবং এগুলি আইস ক্লাস ভেসেল। এটা মানে পার্টিকুলারলি যখন বলটিকে চলবে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে চলবে, একটা সার্টেন মানে ডেপথের আইসের উপর দিয়ে এটা কেটে কেটে যেতে পারে। তো বাংলাদেশ এখন মোটামুটি ভাবে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ভেসেল, মাল্টিপারপাস কন্টেনার ভেসেল অর কার্গো ভেসেল, আর টাগ, স্মল প্যাসেঞ্জার ফেরি বাংলাদেশে এখন তৈরি করতে সক্ষম। সাধারণত এই অর্ডারগুলো কোথা থেকে আসছে? স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে না এর বাইরে? এগুলি আসছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে, তারপরে জার্মানি থেকে আসছে, নেদারল্যান্ড থেকে আসছে। ইভেন আমরা তো আপনি জেনে খুশি হবেন যে ইভেন আমরা পাকিস্তানেও আমরা জাহাজ এক্সপোর্ট করেছি। প্যাসেঞ্জার ফেরি করাচি পোর্ট ট্রাস্টকে আমরা দিয়েছি, বাংলাদেশ থেকে গিয়েছে। আচ্ছা, আমরা যে জাহাজ তৈরি করছি, তার অধিকাংশ র মেটেরিয়াল সম্ভবত বাইরে থেকে আসছে, সবকিছু আসছে। তো এক্ষেত্রে কি এখন আমাদের সময় হয়েছে দেখার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করার ক্ষেত্রে আর কি সাহায্যকারী বা অক্সিলারি ইন্ডাস্ট্রি সব পাশাপাশি করে ওঠা উচিত? এটা খুব রিলিভেন্ট কোশ্চেন করেছেন যে 80 দশকে যখন আরএমজি শুরু হয়েছিল তখন কিন্তু ভ্যালু এডিশন ছিল মাত্র 15%।
আমাদের ভ্যালু এডিশন কিন্তু আমরা বেশ একটা সিগনিফিকেন্ট গুড নাম্বারে আমরা শুরু করেছি। এখন শুরু হয়েছে যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলি, পার্টিকুলারলি আমাদের স্টিল, তারপর কেবল, ফার্নিচার, দ্য স্যানিটারি, দ্য কোকারিজ, একটা জাহাজ আমি বলবো যে ইট ইজ এ ফ্লোটিং সিটি। এটার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলি তৈরি করার জন্য এখনই আমাদের এগিয়ে আসতে হবে এবং এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বিরাট একটা প্রসপেক্ট রয়ে গেছে। আমরা কথা বলছি জাহাজ নির্মাণ শিল্প নিয়ে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে কথা বলবেন এফএনসি ডকেট লিমিটেডের মহাব্যবস্থাপক পঙ্কজ দত্ত। কথা বলছি তার সাথে। জনাব দত্ত, জাহাজ নির্মাণ শিল্পগুলো এই মুহূর্তে ঠিক কী ধরনের অবকাঠামোর সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। যে অবকাঠামোর সমস্যা যেটা বললেন, যেটা প্রথমেই যখন আপনার কোনো একটা শিল্প স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমেই কিন্তু আসছে যে প্রয়োজনীয় জায়গা, যেটা শিপবিল্ডিংয়ের জন্য যে ধরনের প্রজেক্ট সাইট দরকার, সেটার একটা খুব সমস্যা বাংলাদেশে এখনও প্রচুর পরিমাণে রয়ে গেছে। তো এই জিনিসটা যেহেতু এটা আপনার তার ভিত্তি হচ্ছে যেহেতু নদীর ব্যাংক, যেটা বলে রিভার সাইড লাইন, ওই ধরনের জায়গা ব্যক্তি মালিকানাধীন জায়গা পাওয়া কিন্তু খুবই সমস্যা এটা একটা উদ্যোক্তার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এটাই প্রাথমিক সমস্যা, কিন্তু এটাই। জনাব দত্ত, আরেকটা বিষয় হচ্ছে সরকার সম্প্রতি বলছে যে জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি সেপারেট জোন বা সেপারেট বেল্ট করার কথা হচ্ছে। এটা হলে কি সার্বিকভাবে জাহাজ নির্মাণ শিল্পের উপকার হবে বলে আপনার মনে হচ্ছে? এর তো অবশ্যই যে জায়গার সমস্যার কথা বললাম, যে আপনার অবকাঠামোর সমস্যা, সেটা তো এটা করলে অবশ্যই এটা বড় ধরনের একটা অগ্রগতি সাধিত হবে যে আমাদের সেক্টরে। এটা আমরা অবশ্যই আশাবাদী। এরপর আপনি যে সমস্যার কথা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, যে জায়গাটা পাওয়া গেল, এরপর কিন্তু আরও সমস্যা আছে। যে জিনিসটা যেটা যে প্রাথমিক যে সমস্যাটা হচ্ছে, যেটা বললাম, এরপরে সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আপনার যখন একটা অর্ডার পেলেন, অর্ডার প্রকিউর করলেন, এরপর যে আপনার যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যেমন প্লেট অ্যাজ এ শিপ বিল্ডার ইম্পোর্ট করছি, এবং একটা জাহাজের হয়তো 90% হচ্ছে আপনার ইম্পোর্টেড আইটেম। তো ওই ক্ষেত্রে শুল্ক সুবিধাটা কিন্তু আমরা সরকারের কাছ থেকে আশা করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। জনাব দত্ত, আপনাকে ধন্যবাদ। সরকার আমরা কথা বলছিলাম এফএনসি ডকেট লিমিটেডের মহাব্যবস্থাপক পঙ্কজ দত্তের সাথে। আমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি সেপারেট কোনো জোন করা যায় শিপইয়ার্ড ইন্ডাস্ট্রির জন্য, সেটা নিশ্চয়ই ভালো হবে। কারণ একটা সমস্যা তৈরি হওয়ার আগে যদি আমরা সমাধান করতে পারি, যেটা হয় আমরা প্রায় শুনে থাকি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ট্যানার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে এখন রিলোকেশনের জায়গা হচ্ছে বা যত জন্য করে না ওঠে। তো আপনার কি মনে হয় এই ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে সত্যিকার অর্থে একটি শিপ বিল্ডিং জোন গড়ে উঠতে পারে? দেখুন, যে কোনো শিপইয়ার্ডের জন্য যে ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো যে এটা নদী পারে হতে হবে, ব্যাঙ্ক অফ দ্য রিভার থাকা লাগবে, তাই না? এন্ড রিকোয়ার ড্রাফট থাকতে হবে, যে ওই পরিমাণের আপনার পানির নব্যতা থাকতে হবে। সেটা আমার মনে হয় যে বাংলাদেশের প্রায় নদীগুলিতে সেটা রয়ে গেছে। কিন্তু শিপ বিল্ডিং জোন হলে যে সুবিধাটা আমরা পাবো, যে কানেক্টিভিটি, যদি আপনার লিংক রোড থাকে, সেটা যদি হয়, তারপরে যে কমন ফ্যাসিলিটিস যেটা রয়ে গেছে বা কমন ইউটিলিটিস যেটা রয়ে গেছে, ইলেকট্রিসিটি, তারপরে গ্যাস, সেই কানেকশন থাকে। তারপরে পার্টিকুলারলি আপনার যখন এক্সপোর্ট করি, তখন আমাদেরকে বন্ডেড ওয়্যার হাউসের আওতায় চলে আসতে হয়। যখন শিপ বিল্ডিং জোন হবে, তখন ওখানে নিশ্চয়ই একটা সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটিস থাকবে। সেটা হলে কিন্তু সরকার বলে আসছে যে একটা শিপ বিল্ডিং জোন মুন্সিগঞ্জে হবে, তারপরে আপনার খুলনাতে হবে, কর্ণফুলীতে হবে। কিন্তু আনফর্চুনেটলি সাইটগুলি মোটামুটিভাবে লোকেটও হয়ে গেছে, কিন্তু সেটা ফার্স্ট অফ অল গভর্নমেন্ট হ্যাজ টু ডিক্লেয়ার দ্য শিপ বিল্ডিং জোন। সেটার পরে তারপরে আপনার যে কমন যে ইনফ্রাস্ট্রাকচারগুলি আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলি ডেভেলপ করতে হবে। তো 3 বছরের মাথায়ও গভর্নমেন্ট হ্যাজ টেকেন দিস সেক্টর অ্যাজ এ থ্রাস্ট সেক্টর। গভর্নমেন্ট অনেক প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু শিপ বিল্ডিং জোনের এখন আমার মনে হয় যে এটার সময় এসছে এটাকে অ্যাড্রেস করা।
সরকার আরেকটা জিনিস বলছে যে সম্ভবত সেটা হচ্ছে জাহাজ শিল্পর প্রমোশন কাউন্সিল গঠন করার চিন্তা করছে সরকার, যাতে এই ইন্ডাস্ট্রির আরও উন্নতি হয়। তো আপনার কি মনে হয় এই ধরনের কাউন্সিল কি আপনাদের ব্যবসায়ের জন্য সহজ হবে আরও? আমি ব্যক্তিগতভাবে কাউন্সিল বলেন, পলিসি বলেন, সেটা আমি কখনোই সাপোর্ট করি না, বিকজ গভর্নমেন্ট ইজ নট গোয়িং টু বি ইনভলভ ডিরেক্টলি উইথ দ্য বিজনেস। গভর্নমেন্ট উইল অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটেটর, তাই না? সেখানে এই কাউন্সিল না গঠন করে যেটা সরকার যেটা বলতে পারে, আমি যেটা বললাম একটু আগেই, খুব বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড একটা ফাইন্যান্সিয়াল একটা রিসেশন যাচ্ছে, সেটার জন্য আমাদের শিপ বিল্ডিং জোনটা তৈরি করে দিয়ে তারপরে আমরা যে র মেটেরিয়ালগুলি যেগুলি আনছি, সেই র মেটেরিয়ালগুলির উপরে দেখা গেল যে এক একটা র মেটেরিয়ালের উপরে এক এক ধরনের ট্যাক্স, কিন্তু গভর্নমেন্টের কিন্তু পলিসি রয়ে গেছে যে এনি ইন্ডাস্ট্রি আপনার ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের উপরে ট্যাক্স কিন্তু 5%। দ্যাট মিনস আমরা যে র মেটেরিয়ালগুলি ব্যবহার করছি, আমি বলতে চাচ্ছি যে এই র মেটেরিয়ালগুলি যেহেতু আমরা জাহাজ যদি বাংলাদেশ থেকে তৈরি করা হয়, তাহলে এটা ইম্পোর্ট সাবস্টিটিউট হিসাবে হবে। সেখানে র মেটেরিয়ালগুলি যদি ডিউটি ফ্রি করে দেওয়া হয়, সেটা আমি মনে করি যে এটা একটা ভালো একটা পলিসি হবে। আর গভর্নমেন্টের যেটা আপনি বললেন যে রোল হিসাবে যে গভর্নমেন্ট পলিসি বা একটা প্রমোশন কাউন্সিল তৈরি করছে, সেটা খুব একটা বেশি প্রয়োজন আছে বলে মনে করছি না। আমি একটা প্রশ্ন নেই, আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন হিমেল, উনি বলছেন যে বাংলাদেশে বছরে কটা জাহাজ তৈরি করা হবে সম্ভব, মানে আমাদের আসলে প্রোডাকশন ক্যাপাসিটি কত, এটা বোধহয় জানতে চাচ্ছেন। যে আপাতত এক্সপোর্ট করার মতো বাংলাদেশে দুটো শিপইয়ার্ড রয়ে গেছে, আরো প্রায় 8-10টা শিপইয়ার্ড এখন পাইপলাইনের মধ্যে আছে, তারা লোকাল জাহাজের যা বানাচ্ছে এজ ওয়েল এস ওরা এক্সপোর্টে চলে যাবে। যদি এই 8-10টা শিপইয়ার্ড যদি এখন চলে আসে, অল টুগেদার যদি 10টা শিপইয়ার্ড থাকে, আমরা আশা করছি যে আগামী বছর থেকে আমরা উইল বি এবল টু এক্সপোর্ট অ্যারাউন্ড 25 to 30 ships a year. I'm talking about the small to medium size vessels. সব ধরনের small to medium size vessels. আমরা যেটা হয় যে আমাদের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টে প্রায় দেখি দুর্ঘটনার কথা হয়, আপনিও বলছিলেন যে একটা রেগুলেটরি বডি থাকা উচিত, কিন্তু আমাদের যারা উদ্যোক্তা যারা জাহাজ নির্মাণ করছেন, তারা যদি এখানে কোনো কন্ট্রিবিউট করতে পারে, তাহলে কি এই দুর্ঘটনা এড়ানো সম্ভব? তারা যদি মানসম্মত জাহাজ তৈরি করে বা সাহায্য করে সেক্ষেত্রে? দেখুন, যে স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি দেখেন যে পানিপথে দুর্ঘটনা কিন্তু খুব কম হয়, কারণ এটার জন্য একটা ইউএন বডি রয়ে গেছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যেটা বাংলাদেশও এটার মেম্বার। আচ্ছা, আমাদের এই জাহাজগুলি যেভাবে তৈরি হয় ওইটার একটা রেগুলেটরি বডি রয়ে গেছে, ডিরেক্টর জেনারেল অফ শিপিং। আমার কথা হলো যে ওখানে কি আমাদের সঠিক লোকবল আছে কিনা। সেখানে আপনি দেখবেন প্রায় যে দুর্ঘটনা যখন হয় তখন দেখা যায় যে জাহাজের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং নির্মাণের সময় যে ইয়েগুলি করা হয়, যে পরিদর্শনগুলি করা হয়, সেগুলি ঠিকভাবে করা হয়েছে কিনা। এটা নিয়ে আমারও কোশ্চেন রয়ে গেছে। তো শিপ বিল্ডিং এর সবচেয়ে একটা সুবিধা রয়ে গেল যে এখানে একটা মানে ওয়াচ ডগ রয়ে গেছে। যে কোনো একটা জাহাজ বানাতে হলে যদি এটা ক্লাসিফিকেশন সোসাইটির আন্ডারে, ক্লাসের আন্ডারে যদি করা হয়, তখন কিন্তু ওই আইএমও রেগুলেশন অনুযায়ী হবে। সে আমাদের যে ইনল্যান্ড ভেসেলগুলি যেগুলি হচ্ছে, এগুলি যদি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী যদি ক্লাসিফিকেশন সোসাইটির আন্ডারে হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দুর্ঘটনা আমাদের অনেক অংশে কমে যাবে। রেগুলেটিং বডিগুলিকে আস্তে করে ছেড়ে দিতে হবে ক্লাসিফিকেশন সোসাইটির কাছে। যেটা হয় যে কোনো ইন্ডাস্ট্রি যখন গড়ে ওঠে তখন সাথে সাথে শুরু আসলে পরিবেশ সম্মত উপায় হচ্ছে কিনা বা কোনো পলিউশন হচ্ছে কিনা, এই ক্ষেত্রে জাহাজ নির্মাণ শিল্পের কি অবস্থা? পরিবেশে নিয়ে অনেকেই দেখেন সবারই একটা ভ্রান্ত ধারণা আছে যে সবাই বলে যে শিপ বিল্ডিং আপনারা কি ব্রেকিং থেকে কি বিল্ডিং করছি কিনা। আসলে কিন্তু ব্রেকিং আর বিল্ডিং টোটালি ডিফারেন্ট। শিপ বিল্ডিং এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার জিরো পলিউশন, এখানে পলিউশন হয় না, তাই না? তারপরেও যে জাহাজগুলি আমাদের বানানো হচ্ছে, প্রত্যেকটা জাহাজেই কিন্তু আপনার অয়েলি ওয়াটার সেপারেটর রয়ে গেছে। একদম শেষের স্টেজে যখন জাহাজটা লঞ্চ করে এবং যখন ডেলিভারিতে ট্রায়ালে যখন যায়, সি ট্রায়ালে যখন যায়, তখন ওটার মধ্যে আমরা ওই বাংকার নিচ্ছি, তেল নিচ্ছি, পানি নিচ্ছি, যেটা দরকার হয় সেটা হচ্ছে। এবং যখন ওই তেল যদি কখনো যদি সমুদ্রে বা কোথাও যদি পড়ে, ওটা অয়েলি ওয়াটার সেপারেটরের মাধ্যমে আসে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা একদম 100% আমি বলবো যে খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি
জিরো আপনাকে পলিউশন। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত আমরা শেষ করতে চাই এখানে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি খাতুনগঞ্জ থেকে মতো ছিল। দেখা হবে আপনাদের সাথে আবারও। শুধু